মুখে গান। ন্যায় বিচার সুরক্ষিত হোক, নারী ও কন্যার অধিকার মানে কি সুরক্ষিত হোক। আরো পথ চলা বাকি আছে, আরো অনেকটা পথ এগোতে হবে নারীকে, আরো সংগ্রামের ভিতর দিয়ে এগোতে হবে। এবং সভাপতি প্রখ্যাত কবি হাসান হাফিজ ভাই তার হাতে সম্মাননা ক্রেস্ট উপহার দিচ্ছে। করতালি এই মুহূর্তে। আপা দীর্ঘদিন সময় পর্যন্ত ছিলেন তিনি ছিলেন আমাদের নারী সাংবাদিক ফোরামের সভাপতি এবং এখন পর্যন্ত আমরা মমতাজ বিলকিস আপার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সেই সাথে জাতীয় প্রেস ক্লাবের প্রেস ক্লাব কর্তৃপক্ষকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান এত সুন্দরভাবে আয়োজন করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফাহমিদা আপা। আমরা রিসেন্টলি দেখেছি একজন নারী আত্মহত্যা। আমাদের সমাজে যে পরকীয়াটা হচ্ছে এবং পরকীয়াটা হচ্ছে কেন হচ্ছে এইটার উপরে কাউন্সেলিং করা যায় নাকি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা করে। এবং ওই মহিলা আত্মহত্যা করেছেন দেখে হয়তো ওইটা আমাদের চোখে এসেছে, কিন্তু এরকম হাজার হাজার মহিলারা কষ্ট পাচ্ছে। তো ওইটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব আমি আমাদের মাননীয় মন্ত্রীর কাছে সেটা রেখে গেলাম। আরেকটা হলো আমাদের সমাজে এখন বাচ্চাদেরকে খুব নানানভাবে নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এই ব্যাপারে কি করতে পারে নতুন সরকার এই নারীদের সুরক্ষার জন্য এবং বাচ্চাদের সুরক্ষার জন্য কি করা যায়, এটা যদি নতুন করে কোনো চ্যাপ্টার খোলা যায় সেই অনুরোধটা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদেরকে এত গ্লোরিফাই করার কি দরকার? আমাদেরকে সবখানে কেন প্রমাণ করতে হবে যে আমি সুপার ওম্যান? আমি শুধু মানুষ হতে চাই, আমাকে মানুষের মর্যাদা দেন এবং আমার ভাইদেরকেও একটা দিন দিয়ে দেন। আজকে সরকারের কাছে আমি আবেদন জানাবো যে এখানে শুধু যে নারী দিবস সেটা না, একটা পুরুষ দিবস করুন, ওনাদেরকেও আমরা গ্লোরিফাই করতে চাই। সেটা গ্লোরিফাই করার জন্য আরও মানে ব্যাপকভাবে আয়োজন হোক, যেন ওনারা গ্লোরিফাই হয়। আমাদেরকে যেমন গ্লোরিফাই করে, আমরা বাইরে কাজ করব সবচেয়ে ভালো, আমরা এসে আবার ঘরে ভালোভাবে বউ হব, স্ত্রী হব, সন্তানের মা, ভালো মা হব, সব ভালো হতে হবে আমাদেরকে। ওনারাও একটু ভালো হোক, আমরাও খুশি হই। সো সবার কাছে আবেদন, আমাদেরকে মানুষ হওয়ার সুযোগ দিই। প্রথমে আমি আজকের যে বিষয়টা নিয়ে আন্তর্জাতিক নারী দিবস, আমার এক বোন বলে গেলেন যে পুরুষ দিবস হবে না কেন? পুরুষরাও চাচ্ছে তাদের জন্য আইন করা হোক, নারীরা তারা নির্যাতিত হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে পুরুষ দিবস তো প্রতিদিনই, আর নারী দিবস কেন একদিন নারী দিবসের মধ্যে সীমাবদ্ধ থাকবে? আমাদের মাঝে যিনি প্রধান অতিথি এসেছেন এবং সাংবাদিক ভাই, আপনারা হচ্ছে সমাজের দর্শক, সমাজ ব্যবস্থার সমস্ত খুঁটিনাটি তুলে ধরছেন। নারীর অধিকার প্রশ্নে, নারী সমতার প্রশ্নে আমাদের যে সাংবিধানিক যে আমাদের অধিকার দিয়ে গিয়েছে, আমাদের যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন সনদ, সেই সনদের এখনও কিন্তু বাংলাদেশ দুটি ধারাকে সংরক্ষণ রেখেছে। তাহলে বাংলাদেশের নারীদের অধিকার কোথায় রয়েছে? বাংলাদেশের নারীদের যদি দেখি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল নারীর অধিকার সমান থাকবে, কিন্তু আইনের সমান সেই অধিকার নাই। সেই আইনের যে সমতা, সেই সমতাটাও কিন্তু আমাদের যে সাংবিধানিক যে অধিকার দিয়েছে সেটাকেও আমাদের বাস্তবায়ন করতে হবে। আমি বিশেষ করে আমাদের সমাজ ব্যবস্থার নারীরা রাজনীতির ক্ষেত্রে অবাক হই যে মাত্র 4% নারী রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে এসেছে এবং নারীদের কিন্তু রাজনীতির ক্ষেত্রে এখনো প্রত্যেকটি দল সেভাবে
ওইভাবে কিন্তু স্থান দিচ্ছেন না। একটি দল, বিরোধী দল, তারা তো কোনো নারী প্রতিনিধিত্বই দিল না, মনেই করে না। কিন্তু অথচ এই নারীর অর্ধেক ভোটার 49% নারী, যাদের ভোটে এই সংসদ নির্বাচিত হচ্ছে, জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে, আমাদের সেটাও একটা ভাবনার জায়গা রয়েছে যে এই সমস্ত প্রত্যেকটা দলে রাজনৈতিক নেতৃত্বে নারীদের অধিকার আমাদেরকে মনে হয় আরও বেশি জায়গা করে নিতে হবে। আরেকটি ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যে বিশেষ করে উদ্যোক্তা নারী, সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ অনেক কম। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু নারীদের অবস্থান বা প্রতিনিধিত্ব করার সুযোগ অনেক কম। বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন ক্ষেত্রে অপ্রতিষ্ঠানিক খাতে যেখানে নারী আছে, তাদের কর্ম পরিবেশ নাই, কর্মের নিরাপত্তা নাই। তা আমি এই সকল বিষয়ে বিশেষ করে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটে গিয়েছে, আমার কাছে মনে হয় যে আইন সবার জন্য সমান, সে যে দলেরই হোক, আমার কাছে মনে হয় এখনই সময়, যেটা বলা হচ্ছে একটা মানবিক মর্যাদাশীল বাংলাদেশ আমরা করতে চাই। আজকের যে স্লোগান আছে, আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, সেই সুরক্ষা আজকের যে যারা আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারা নিয়েছেন, নারীদেরকেও তারা রক্ষা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি মনে করি যে আমাদের সকল নারী, সকল পুরুষ আমরা একই সঙ্গে একইভাবে চলতে চাই এই বাংলাদেশে। এই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে অনেক আমরা মমতাজ বিলকিস আপার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সেই সাথে জাতীয় প্রেস ক্লাবের প্রেস ক্লাব কর্তৃপক্ষকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান এত সুন্দরভাবে আয়োজন করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আহ্বান কমিটির সদস্য সৈয়দ আব্দুল আহমেদ ভাই আমাদের সম্পর্কে, জাতি সম্পর্কে একটু কিছু। জাতীয় কবি নজরুল বলেছেন তার কবিতায়, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক কাজ করিয়াছেন এটি মূল কথা। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নারী দিবসের বাণীতে তিনি নারীর বলেছেন যে নারী পুরুষ পেলেই বাংলাদেশ চলবে, সবার সমান সুযোগ থাকবে। আমার পরম সৌভাগ্য হয়েছিল একজন মহিয়সী নারীর সঙ্গে কাজ করার। তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1991-93 সালে আমি তার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে তার সঙ্গে কাজ করি। আজকে আমি তার দু একটি ঘটনা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার দু একটি ঘটনা আমি এখানে বলতে চাই। তিনি, আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়ন সবচেয়ে উল্লেখযোগ্য কাজ করে গেছেন এবং যা বিশ্ব স্বীকৃত। তিনি মেয়েদের শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করেছেন, যেটা আজ বিশ্বের মডেল। জাতিসংঘ এই মডেলকে দিয়েছে এবং বিভিন্ন দেশে এই কর্মসূচি চালু হয়েছে। আমি তার সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি যে তিনি একজন উদারমনা মানুষ, তিনি একজন মমতাময়ী মায়ের মতো, এবং তিনি যে দেশ পরিচালনা করছেন অত্যন্ত ন্যায়ের ভিত্তিতে, এবং নারী পুরুষকে তিনি সমান চোখে দেখেছেন। আবার অন্যায়ের বিরুদ্ধে তাকে আমি দেখেছি একজন অগ্নিকর্তা হিসেবে। আমি কতগুলো ঘটনা বলছি। 1987 সালের 11 নভেম্বর ফুলবাড়ি হোটেল থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছিল। তখন ঢাকার পুলিশ কমিশনার ছিলেন নসরুল্লাহ খান। উনি যখন প্রধানমন্ত্রী হলেন, নসরুল্লাহ খান একটি পদত্যাগপত্র নিয়ে ওনার কাছে হাজির হলেন। বলেন, ম্যাডাম, আমি আপনাকে গ্রেফতার করেছিলাম এবং সেদিন আমি অশালীন আচরণ করেছিলাম, এই জন্য আমি মাপ চাই এবং আমি পদত্যাগ করতে চাই, আমি কাজ করতে বিব্রত বোধ করছি। তিনি বললেন, সেদিনকে আপনি আপনার নিজের সিদ্ধান্তে আমাকে গ্রেপ্তার করেছিলেন? নজরুল্লাহ খান বললেন, না ম্যাডাম, সরকারের সিদ্ধান্তে। তো আপনি তো রাষ্ট্রের কাজ করেছেন, সুতরাং রাষ্ট্রের প্রতি যদি আপনার দায়বদ্ধতা থাকে তাহলে আপনি কাজ চালিয়ে যান। এবং তিনি তাকে পদত্যাগ করতে দিলেন না। একইভাবে তৎকালীন অ্যাটর্নি জেনারেল ছিলেন
আমিনুল হক সাহেব, তিনিও পদত্যাগ করতে গেলেন। বলেন, ম্যাডাম, আমি আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, আপনার সঙ্গে কাজ করতে গেলে আমার খুব বিব্রত বোধ করছি। তো উনি তাকেও বললেন যে আপনি তো রাষ্ট্রের প্রতি তো আপনার দায়বদ্ধতা আছে। বলে, জি ম্যাডাম। বলে, তাহলে আপনি কাজ করে যান। এবং তিনি আমৃত্যু 1995 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। সেই সময় পর্যন্ত তিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করে গেছেন। আরেকটি ঘটনা, আমাদের প্রধান কবি শামসুর রাহমান, উনি স্বাধীনতা পদক পেয়েছিলেন এবং এই উসমানী মিলনায় উনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে সেদিন এই অনুষ্ঠানে পদত্যাগপত্র পদক গ্রহণ করেন। পরক্ষণে উনি হয়তো মনে করেছেন যে এটা ভুল হয়ে গেছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করলেন, বললেন যে আমি পদকটা দিতে চাই, আমি অনুষ্ঠানে নাকি ভুল করেছি। তখন ম্যাডামের সঙ্গে জানানো হলো যে কবি শামসুর রহমান পদকটা নিতে চান। উনি বললেন যে ঠিক আছে, ওনাকে কবিকে 3টার দিকে আসতে বলেন। এবং 3টার সময় উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি ছোট্ট অনুষ্ঠান করলেন এবং ক্যাবিনেট সেক্রেটারিকে ডাকলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী তখন ছিলেন জাহানারা বেগম, ওনাকে ডাকলেন এবং সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে পদক পরিয়ে দিলেন। কবি যখন পদকটি গলায় পড়লেন, বললেন, ম্যাডাম, পদকটা তো বেশ ভারী। উনি বললেন, ভারী হবে না, এটা তো স্বাধীনতার ভাব। তারপর কবিকে দিয়ে তিনি চা খেলেন এবং চায়ের টেবিলে উনি শামসুর রহমানের সেই স্বাধীনতা তুমি কবিতাটি কবিকে পড়ে শুনিয়েছিলেন। জাহানার ইমাম, আপনারা জানেন যে জাহানার ইমাম মানে ঘাতক দালাল নির্মূল কমিটির গণ আদালত প্রতিষ্ঠিত হয়েছিল। সেই গণ আদালতে জাহানার ইমাম ছিলেন চেয়ারম্যান এবং তখন বিএনপি সরকারকে একটু বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। তো জাহানার ইমামের মৃত্যুর সময় ম্যাডাম ছিলেন সংসদের ফ্লোরে, অধিবেশনে ছিলেন। তো অধিবেশন তো বের হওয়ার পর এই যে ডেপুটি প্রেসিকে আমি ওনাকে জানালাম যে ম্যাডাম, জাহানার ইমাম ইন্তেকাল করেছেন, তো আমরা কি ওনার মৃত্যুতে শোক জানাবো কিনা? বলে, কেন জানাবেন না? উনি একজন বাংলাদেশের বড় মাপের লেখক। উনি মুক্তিযুদ্ধের দিনগুলি আপনি পড়েননি? ওনার তো বই এটা। আর উনি তো শহীদ রুমির মা, শহীদ জননী, একটা সুন্দর করে একটা শোক বানিয়ে দিয়ে দেন। তো এই ছিলেন একজন নারী, এমনি অজস্র ঘটনা আছে তার। তো আজকের এই দিনে আমি সেই মহিষে নারী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং এই ম্যাডাম, এই যে বেগম রোকেয়ার প্রতিও তার ছিল অসাধারণ শ্রদ্ধা এবং তিনি ক্ষমতায় আসার পর এই যে রোকেয়ার পদক তিনি চালু করেছিলেন এবং বেগম রোকেয়াকে দিয়ে একটি চলচ্চিত্র করার জন্য তার খুব আগ্রহ ছিল এবং সুভাষ দত্ত এই চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন এবং শাবানা সেই বেগম রোকেয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেই ছবিটি আর হয়নি। তো আমি আশা করব এখানে শামা আপা আছেন, সেই উদ্যোগটি যেন তারা আবার গ্রহণ করেন, বেগম রোকেয়ার ছবিটি যেন আমরা দেখতে পাই। একদিন আমরা খুব হঠাৎ করে প্রতিপালন করলাম এবং তারপরে আর কোনো যোগাযোগ থাকলো না, কিছু থাকলো না, এটা যেন না হয়, এটা যেন একটা ধারাবাহিকতা থাকে। এবং অবশ্যই পারভিন আপা বলে গেছেন যে নারীদের উপরে, বিশেষ করে শিশু কিশোরীদের উপরে যে অত্যাচার হচ্ছে, এটার একটা নিরাময় দরকার। আমিও মনে করি সেটা দরকার। এবং সবচেয়ে বড় কথা হলো ক্যাপিটাল পানিশমেন্ট ছাড়া এটা কোনোদিনই নির্মূল হবে না। এখানে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে অ্যাসিড ছোড়ার একটা বিশাল ব্যাপার ছিল। তখন কিন্তু আমাদের ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন, যে অ্যাসিড সার্ভাইভার যে তার বক্তব্য নিয়ে এটা মানে যে ছুড়বে তার মৃত্যুদণ্ড হবে। এবং দেখা গেল যে যখন মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো, এরপরে কিন্তু আস্তে আস্তে এটা একেবারেই কমে গেছে। এখন কি আর আপনারা শোনেন আপনারা অ্যাসিডের ঘটনা কমে গেছে। যে কোনো অন্যায় সেটা যদি
দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নির্মূল করা না হয় তাহলে এটা যাবে না। সুতরাং আমাদের ওটা খেয়াল রাখতে হবে যে ক্যাপিটাল পানিশমেন্ট দরকার এবং দ্রুত। আমি আমার সমস্ত বোনদেরকে, প্রধান অতিথি এবং সবাইকেই নারী দিবসের শুভেচ্ছা এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তাহলে সেই আনন্দের ওজন অনেক বেশি। আমি সেই আনন্দে আপ্লুত এবং অনুপ্রাণিত। আমি এই মুহূর্তেই স্থির করে ফেলেছি, শরীর পারমিট না করলেও আমি আরও কিছু সৃজনশীল কাজ করব। আমি প্রেস ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যে ভাই বোনেরা আমাকে সিলেক্ট করেছেন সম্মাননা দেওয়ার জন্যে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি নারী দিবস উপলক্ষে বলি, নারী দিবস এখানে উপস্থিত যারা আছেন সকলকেই এই দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং বিশ্বজুড়ে নারীদের প্রতি আমার আন্তরিক শুভকামনা। আমার আজকের দিনে 2টা প্রশ্ন রাখব। প্রথমটি, মহিষী নারী বেগম রোকেয়া থেকে শুরু করি, এই পর্যন্ত যারা এসেছেন, সুপ্রতিষ্ঠিত হয়েছেন, তারা যুদ্ধ করে এসেছেন, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, সুপ্রতিষ্ঠিত হয়েছেন। এখনকার পরিস্থিতিটা কিন্তু ভিন্ন। এখন মেয়েদের জন্য সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান হয়েছে যারা মেয়েদের সহযোগিতায় এগিয়ে এসেছে, কিন্তু তারা কতটুকু সহযোগিতা করেছে এটাই আমার প্রশ্ন, যে এখনও আমাদের দেশের নারীরা বেহেশতের টিকিট খুঁজে বেড়ায় এই ধরাধামে। তাহলে যারা এই প্রতিষ্ঠানগুলো চালায় বা যেসব নারীবাদীরা রয়েছেন, তারা কতটুকু শিক্ষা দিয়েছেন, নাকি তারা নিজেদেরকেই কেবল এনলাইটেড করে গেছে বা বড় হওয়ার পথ খুঁজেছেন? এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা, নারী নির্যাতনের যত কাহিনী, যত লাঞ্ছিত কাহিনী, সব কিছুর পিছনে অধিকাংশই একটা অংশ হলো পুরুষ। এখানেও আমার একটা প্রশ্ন, এই পুরুষটা তো আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে সন্তান, আমরা তাদের কি শিক্ষা দিয়েছি? ইসলাম নারীকে কতটা সম্মানের জায়গায় রেখেছে, কতটা নারীদেরকে সুযোগ দিয়েছে ধর্মে, আমরা কতটুকু তাদেরকে শিক্ষা দিয়েছি যে নারীদের কী করে সম্মান দিতে হবে? এই 2টা প্রশ্ন থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে নারী মুক্তি আসবে না। এটা বলেই শেষ করছি। সকলকে আবার ধন্যবাদ, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপা দীর্ঘায়ু কামনা করি। আপা আসলে এত সৃজনশীল একজন মানুষ, উনি আরও কিছু অবদান রাখবেন। আপার লেখা বইও আছে। আপা নারী উমেন জার্নালিস্ট ফোরাম নিয়ে আপা অনেক দিন থেকে যুদ্ধ করে আসছেন। আপা যে কথাটা বললো, এখনকার নারী এবং আগের নারীর মধ্যে পার্থক্য আসলে অনেক অনেক তুলনা করলে অনেক পার্থক্য। আপারা সেই ব্যক্তিগতভাবে নারী পুরুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলোতে বিশ্বাস করি না। পৃথিবীর প্রতিটি মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই। আমি ব্যক্তিগতভাবে পারিবারিক পরিমণ্ডলেও আমার 2 মেয়ে 1 ছেলে, আমি কখনো মেয়েদেরকে বুঝতে দিইনি তোমরা মেয়ে। আপনার ঘর থেকে শুরু করতে হবে। ঘরে আপনার মেয়েটিকে কখন বুঝতে দেবেন না সে মেয়ে, তার ব্রেইনে ইনজেক্ট করে দেবেন সে মানুষ। তাহলে সারা জীবন সে মানুষ হিসেবে বেড়ে ওঠার চেষ্টা করবে, মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। আমরা এই কাজটি যদি ঘর থেকে শুরু করি,
তাহলে আমার মনে হয় 1 দশক পরে আর আন্তর্জাতিক নারী দিবস পালন অন্তত বাংলাদেশে করা প্রয়োজন হবে না। আপনি যখনই আপনার মেয়েটাকে বুঝিয়ে দেবেন, তুমি তো মেয়ে, তোমাকে এইভাবেই চলতে হবে, ওভাবে করতে হবে, ওভাবে করতে হবে, তখন তার মাথায় ঢুকে যায় আমি তো সব কিছু করতে পারবো না। এখান থেকেই শুরু করতে হবে আমাদের এখানে কয়েক দশক ধরে নারীর ক্ষমতায়নের নামে অনেক স্লোগান হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নারী হয়েছেন বেশ কয়েকবার, আমাদের স্পিকার নারী হয়েছেন, আমাদের বিচারপতি নারী হয়েছেন, কিন্তু আপনি যারা আজকে সামনে বসে আছেন আমি জানি নারীর কি ক্ষমতায়ন হয়েছে? হয়নি। নারীর ক্ষমতায়ন এইভাবে হয় না। নারীকে প্রতিনিয়ত স্ট্রাগল করে তার জায়গা দখল করে নিতে হয়। আমার সামনে এখানে যারা বসে আছেন, কেউ ডিপ্লোম্যাটিক বিটে নেতৃত্ব দিয়েছেন, কেউ এনার্জি বিটে নেতৃত্ব দিয়েছেন, মালা আপাত এখনই নেতৃত্ব দিচ্ছেন ইআরএফের, নীলা স্পোর্টস অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন। কেউ আপনাকে ক্ষমতায়ন করে দেয়নি, আপনি লড়াই করে অর্জন করেছেন। আমি দেখেছি নারীদের ক্ষমতায়নের পেছনে সবচেয়ে বেশি বাধা নারীরা। আমি যেমন আজ থেকে 15 বছর আগে একটি জাতীয় দৈনিকের চিফ রিপোর্টার, আমারই এক সহকর্মী এসে বললো যে আমাকে ডেস্ক থেকে রিপোর্টিংয়ে নিয়ে আসুন। কেন? ডেস্কের ইনচার্জ ছিলেন একজন নারী, তিনি প্রতি পদে পদে তাকে হয়রানি করছিলেন, ডিউটি দিতে, রোস্টার দিতে। তা আমি বললাম না, আমরা কথা বলি, যেখানে আসো সেখানেই থাকেন আপনি। কিন্তু 3 মাসও সেটা আমরা ঠিক করতে পারিনি। পরে তাকে রিপোর্টিংয়ে আমার অধীনে নিয়ে আসতে হয়েছে। আমি কথা বাড়াবো না, আমাদের প্রধান অতিথির সময় খুব কম। আমি শুধু এটুকু বলবো, আগে আপনাদেরকে ঠিক হতে হবে, আমাদের বোনদের ঠিক হতে হবে। তার অধীনস্থ সাবঅর্ডিনেট যা আছে তাকে সহযোগিতা করতে হবে, তাকে কাজ শেখাতে হবে। এখানে জাপানের এনএসকে টেলিভিশনের পারভিন আপা আছেন, তিনি আরও ভালো জানেন এদেশের নারী সমাজের আজকে কী প্রয়োজন, কীভাবে প্রয়োজন, কেন প্রয়োজন, ওনারা ভালো বলতে পারবেন। আমি শুধু এটুকু বলবো, আপনাকে আপনার জায়গায় যুদ্ধ করে আদায় করে নিতে হবে। কেউ কাউকে জায়গা দেয় না। ক্ষমতায়নের স্লোগান আসবে যুগে যুগে, অতীতেও ছিল, এখনও চলছে, আগামীতেও হবে। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। নারী দিবসে আপনাদের জাগরণ আরও গতিশীল হোক। সবাইকে ধন্যবাদ। সমাজে আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না, সম্মান দিতে পারছি না, তাদের উপরে সহিংসতা আমরা করে যাচ্ছি, সেটা কিন্তু পুরুষ সমাজের একজন হিসেবে আমি লজ্জিত এবং সেই দায়ও আমরা নিতে চাই। এখন ছাত্র গণঅভ্যুত্থান যেটা জুলাইয়ে সংগঠিত হয়েছে, সেখানে যে একটা জন আকাঙ্ক্ষা, একটা নতুন সমাজ বিনির্মাণের, একটা বৈষম্যমুক্ত, ধর্মীয় গোড়ামিমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি যেখানে থাকবে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা লালিত হবে, যেই স্বপ্ন, সেটাকে বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সকল মানুষের, নারী পুরুষের সবার, মানুষ হিসেবে সবার। আমরা যদি এই সুযোগটা মিস করি তাহলে হয়তো 50 বছর 100 বছরে আমরা আবার এই সুযোগ আর পাবো না। বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। আমরা সেটা চাই না কোনোভাবেই। স্বাধীনতার মাস চলছে, শহীদ যারা হয়েছেন 71-এ তাদের শ্রদ্ধা জানাচ্ছি, জুলাই শহীদ এবং যারা 21-এর শহীদ সবাইকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। নারীর প্রতি যে সহিংসতা, সেটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। নারী শিশু নির্যাতন কিন্তু একটা আতঙ্কজনক অবস্থায় পৌঁছেছে এবং আমাদের রাজনীতিতে নারীর যে অংশগ্রহণ, সেটা অত্যন্ত শোচনীয়। সেটা কিন্তু নারীদেরকে এটার জন্য দোষারোপ করা যাবে না। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন হয়েছে, আমরা মুখে মুখে বলি কিন্তু কাজে সেটা নারী ক্ষমতায়ন করি না, বাধা হয়ে দাঁড়ায়। আমাদের সাধারণ সম্পাদক একটু আগে বলেছেন যে নারীরাই নারীর শত্রু, এটা কথা ঠিক। ইন্দিরা গান্ধীও কিন্তু এই কথাটা বলে গেছেন, নারীরাই নারীর শত্রু। তারপরেও কিন্তু আমরা চাইবো যে একটা সমতা, একটা সৃষ্টি হবে, সৌহার্দ্যের একটা পরিবেশ সৃষ্টি হবে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমার গুরুকন্যা, কারণ তার আম্মা আমার টিচার ছিলেন ঢাকা কলেজে, মানে শাহেদা ওবায়েদ, প্রফেসর শাহেদা ওবায়েদ, এবং ঢাকা শিক্ষা বোর্ডেরও চেয়ারম্যান ছিলেন, আপনারা জানেন। এবং তার সুযোগ্য পিতা বরেণ্য রাজনীতিক, বিএনপির একসময়কার মহাসচিব জনাব ওবায়দুর রহমান, তাকেও আমি কাভার করেছি। যেহেতু আমার কেরিয়ার 50 বছরের, আমি কিন্তু ওনাকে কাভার করেছি বিএনপি মহাসচিব হিসেবে। এবং যখন 70-এর গভর্নমেন্ট ছিল, তাকে ক্ষমতাচ্যুত করে, সে সময় উনি
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন আসাদ গেটে আপনাদের বাসায় আমি গিয়েছি। তো আমরা খুবই সম্মানিত, আপনাকে আমাদেরই একজন মনে করি, এবং আপনি যে সম্মানিত পদে অধিষ্ঠিত হয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আপনি মর্যাদার সঙ্গে এবং মেরুদণ্ড সম্পন্ন একটা পররাষ্ট্রনীতি আপনার কাছ থেকে আমরা আশা করব। আমরা সীমান্তে কোনো ফেলানির লাশ আর দেখতে চাই না, কাঁটাতারে ঝিঝি অবস্থা দেখতে চাই না, আমরা সীমান্তে রক্তপাত আমরা দেখতে চাই না। আমরা চাই ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমরা সেই বন্ধুত্বটা চাই। আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমাদের ছোট রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা স্বাধীন দেশ, সেটার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেন আমরা আপোষ না করি। কথা বাড়াবো না। আমার এখানে উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক জনাব আইয়ুব ভূঁইয়া, আছেন জনাব মোহাম্মদ মমির হোসেন আমাদের ব্যবস্থাপনা কমিটি, সৈয়দ আবদুল্লাহ আহমদ আমার তিনবারের কলিগ, সাবেক সাধারণ সম্পাদক এবং আমার দেশের নির্বাহী সম্পাদক, আমাদের সম্মানিত আপা আজকে সংবর্ধিত যেই মমতাজ বিলকিস বানু আপা, ওনার স্বামী আমার খুব প্রিয়জন ছিলেন, শ্রদ্ধাভাজন ছিলেন, উনি যদি বেঁচে থাকতেন এই ফখরুদ্দিন, তাহলে উনি খুবই খুশি হতেন। আছেন আমাদের কাজী রওনাক হোসেন, বিখ্যাত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকও, আমি সেই বিভাগের ছাত্র ছিলাম। এবং আমাদের কলি আপা শাহনাজ বেগম কলি, যিনি আজকে অসম্ভবকে সম্ভব করেছেন, এত বিপুল সমাবেশ এত সুন্দরভাবে সংগঠিত করেছেন, তাকে বিশেষ ধন্যবাদ আমি দিতে চাই আজকের এই উপলক্ষে। আছেন আমাদের এবং ত্যাগ সহিষ্ণুতা দিয়ে যারা আমাদেরকে লালন করছে, ভবিষ্যতেও করবে, তাদেরকে আমরা যেন শ্রদ্ধা জানাতে পারি। আজকেই হোক সেই অঙ্গীকারের প্রত্যয়ের দিন। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আল্লাহ হাফিজ। এই আয়োজনের সাথে ছিলেন আছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ যখন প্রেস ক্লাবে যখন আসার সুযোগ হলো, এই প্রেস ক্লাব গত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় যখন আমরা কোথাও যেতে পারি নাই, তখন প্রেস ক্লাবে এসে প্রোগ্রাম করেছি। তো এখানে যারা সাংবাদিকরা আছেন আমার সামনে, এই ভাইরা বোনরা, আমাদের বিশেষ করে আমি আমার বোনদের কথা বলবো, তারা জীবনের রিস্ক নিয়ে পুলিশের মার খেয়ে অনেক সময় তারা খবর তারা কভার করেছেন। আমাদের যারা এখানে ভাইরা আছেন সাংবাদিকরা, আপনারাও অনেক কষ্ট করেছেন। আজকে আপনাদের সাথে সবার সাথে দেখা হয়েছে, সেই লোভটা আমি সামলাতে পারিনি, এই জন্য যখন আপনি বলেছেন আমি সাথে সাথে রাজি হয়ে গেছি। সুতরাং এই প্রেস ক্লাব অনেক ইতিহাসের সাক্ষী। এই প্রেস ক্লাবে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও একটা প্রত্যক্ষ সহযোগিতা এই প্রেস ক্লাবের পেছনে আছে, আমরা সকলে জানি। তো সেই জন্য প্রেস ক্লাবে অত্যন্ত একটি পবিত্র জায়গা। এখানে উপস্থিত আমাদের মঞ্চে আফজাল ভাই, আমাদের সভাপতি সাধারণ সম্পাদক, আজকে যে আমরা যারা সম্মাননা আপনারা দিলেন, আমাদের মমতাজ বিলকিস বানু আপা, আপনি আমরা সকলে শ্রদ্ধা জানাই আপনাকে। আপনি সকলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন। আপনাকে দেখে আরও নারীরা সাংবাদিকতায় আসবে, সেটা আমরা আশা করি। আপনি সবার প্রেরণা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি একটুকু বলে শুরু করতে চাই যে সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই। একই সাথে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, একটি দায়িত্বে আছি, কিন্তু বাংলাদেশের নারীদের সমস্যা, তাদের ভাবনা, তাদের চিন্তা সবসময় আমাকে চিন্তিত করে, এবং সবসময় কিন্তু আমি আপনাদের সাথে আছি, এটা আপনারা মনে রাখবেন। এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো সফল নারী ও মেয়েদের জন্য অধিকার, ন্যায় বিচার এবং পদক্ষেপ। এই শব্দগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি নারীর মর্যাদা নিশ্চিত করা শুধু আমাদের নৈতিক কর্তব্য নয়, এটা বরং একটি জাতীয় অগ্রগতির সুনিশ্চিত পথ নির্ধারক। নারীরা যখন শিক্ষিত হয়, জাতি আলোকিত হয়। নারীরা যখন প্রেরণা দেয়, জাতি এগিয়ে যায়। নারীরা যখন সমৃদ্ধ হয়, সমাজ সমৃদ্ধ হয়। আর নারীরা যখন নেতৃত্ব দেয়, তখন সমাজ দৃঢ় ও সাহসী হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত উক্তি আছে, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভক্তি ও বধূদের ত্যাগ হইয়াছে মহিয়ান। আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু সবচেয়ে বড় একটি প্রমাণ। 1971 সালের রক্তস্নাত এই দিনগুলোতে আমাদের
বীরাঙ্গনা এবং অগ্নিকন্যারা যে অপরিসীম সাহসিকতা দেখিয়েছিলেন, যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে তারা যেই ত্যাগ করেছিলেন, সেই ত্যাগ কিন্তু আমরা সারা জীবন মনে রেখেছি। বরং আমাদের জাতির মনোমন্দিরে স্পন্দিত এক অমর সুর, যা প্রজন্ম থেকে প্রজন্মতরে অনন্ত প্রেরণার দীপশিখা হয়ে তারা সবসময় চলবে আমাদের মাঝে। আজকের এই বিশেষ দিনে আমি শ্রদ্ধাবহত চিত্তে স্মরণ করছি আমাদের সদ্য প্রয়াত, আমাদের সকলের প্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেবল একটি রাজনৈতিক অধ্যায়েরই সূচনা করেননি, নারীর ক্ষমতায়নের ইতিহাসে এক দীপ্তমান মহাকাব্য রচনা উনি করেছিলেন। নারী শিক্ষা বিস্তারে তার দূরদর্শী পদক্ষেপ, কন্যা শিশুদের জন্য অবৈতনিক প্রাথমিক শিক্ষা ও বৃত্তির প্রবর্তন ছিল ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী এবং সাহসী সিদ্ধান্ত। তার হাতে রচিত সেই উদ্যোগ আজও অসংখ্য নারীর স্বপ্ন পূরণের প্রথম সোপান হয়ে পরিলক্ষিত হচ্ছে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ছিলেন নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের অনন্য এক অগ্রদূত। তার দূরদর্শী নীতির ফলে বাংলাদেশের পোশাক শিল্প এবং নতুন দিগন্তে যাত্রা শুরু করে। লক্ষ লক্ষ নারী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পায়। ঘরে দুর্ভেদ্য চার দেয়াল পেরিয়ে তারা হয়ে ওঠে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমাদের মহান নেতাদের সেই প্রেরণা, সেই দৃষ্টিভঙ্গি, সেই সাহস আজও আমাদের পথ প্রদর্শক হয়ে আছে। আমাদের সমাজে নারীরা পোশাক কারখানায় কর্মী থেকে শুরু করে কর্পোরেট সেক্টরের প্রধান, চিকিৎসক, শিক্ষিকা, প্রশাসক, আইনজীবী, ক্রীড়াবিদ, শিল্পী, প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক, প্রতিটি ক্ষেত্রে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমেও তারা বিশেষ সাফল্য অর্জন করে চলেছে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন সরকার নারীর ক্ষমতায়ন, সমতা এবং সমৃদ্ধি নিশ্চিতকল্পে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার মেয়েদের জন্য অবৈতনিক স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু করবে। একই সাথে দরিদ্র পরিবারে, বিশেষ করে মহিলাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবার কার্ড বা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে সেটা আপনারা জানেন। অনলাইন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড আক্রমণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। আমি এখানে একটি কথা বলতে চাই। এখানে আমাদের একজন বোন বলে গেছে যে নারীর নির্যাতন বা শিশুদের নির্যাতন আমরা রোধ করব কিভাবে। হচ্ছে তো, চলেছে, কিছুদিন আগেও হয়েছে। এতদিন আমরা কি দেখেছি? প্রত্যেকটি ক্রাইম, প্রত্যেকটি ধর্ষণ তাকে রাজনৈতিক কালার দেওয়া হয়েছে, কিন্তু যে আসামি, যে ধর্ষক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বর্তমান সরকার সেটা বদ্ধপরিকর যে আমাদের আইনের শাসন আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে ধর্ষক যেই হোক, তার যে ক্রাইম করবে, যে অপরাধ করবে, তার বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং বিচারটা তাড়াতাড়ি হতে হবে। বাংলাদেশে এখানে যারা আইনজীবী আছেন বা কেউ আছেন নাকি আমি জানি না, এখনও বাংলাদেশে আমাদের কোর্টে এখনও শয়ে মামলা, কিন্তু ধর্ষণের মামলা পড়ে আছে, তার কোনো বিচার হচ্ছে না, ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমি একজন নারী, আমি সরকারের একজন অংশ হতে পারি, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মা, আমি একজন মেয়ে, আমি একজন নারী। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবসময় সচেষ্ট থাকব যেন একটা ধর্ষকও যেন বাংলাদেশে বিনা বিচারে, মানে বিচার ছাড়া তারা ঘুরে না বেড়ায়। তারা যেন তাদের ক্রাইম যেটা তারা করেছে সেটা প্রাপ্য তারা যেন পায়, তারা যেন সেই বিচারের মুখোমুখি তারা হয়, সেটা যেন আমাদের নিশ্চিত করতে হবে সবাইকে মিলে। জাতিসংঘ সহ সকল বহুপাক্ষিক
ফোরামে আমাদের নারীদের সমান অধিকার এবং ক্ষমতায়নের পক্ষে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে এই সরকার। একইভাবে আমরা কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায় নারীদের প্রতিনিধিত্ব আরও যাতে বৃদ্ধি পায় সেই লক্ষ্যে সরকার কাজ করবে। আমাদের সরকার রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের সুযোগ আমাদের প্রদান করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য বিশেষ করে মিয়ানমারে নারী ও কন্যা শিশুদের উপর নির্যাতন ও সহিংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টাও অব্যাহত থাকবে। সুধীবৃন্দ, গণমাধ্যম কর্মী আজকে যাদের আয়োজন, গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। তথ্যের স্বচ্ছতা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমতের সুষ্ঠু প্রকাশের জন্য সরকার উদ্যোগী ভূমিকা পালন করবে। আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি সাংবাদিক স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারবে, যাতে সমাজে জ্ঞান, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটে। একই সাথে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্নিরীক্ষণ, গণমাধ্যমের উপর আগ্রাসন রোধ, সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিতকরণ এবং জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠনের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার। সাম্প্রতিক প্রতিবেদন ও গবেষণার আলোকে দেখা যায় যে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে নারীদের উপস্থিতি এখনও উল্লেখযোগ্যভাবে কম, যা মোট কর্মীর 10%-এরও নিচে হবে, খুব সম্ভবত 10%-ও হবে না। গত কয়েক দশক ধরে বিশেষ করে সাংবাদিকতা, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে নারীদের পদচারণা ধীরে ধীরে বাড়লেও নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের পদগুলোতে তাদের প্রতিনিধিত্ব এখনও কিন্তু অনেক সীমিত। একজন নারী হিসেবে আমি গভীর আকাঙ্ক্ষা করি যে গণমাধ্যমের প্রতিটি স্তরে নারীরা আরও দৃঢ়ভাবে উপস্থিত থাকবে, তাদের কণ্ঠ আরও উজ্জ্বলভাবে শোনা যাক। আমাদের ডিপ্লোম্যাটিক যে করেসপন্ডিং অ্যাসোসিয়েশন আছে DCAP, তার ক্ষেত্রে আমি আরও বেশি নারী সাংবাদিকদের আমরা আশা করব যে তারা সক্রিয়ভাবে তারা এই প্ল্যাটফর্মে তারা ভূমিকা রাখতে পারবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণমাধ্যমে কাজ করার জন্য নারীদের উৎসাহিত করা বা ক্ষমতায়ন করা শুধু ন্যায্যতার বিষয় নয়, বরং এটি আমাদের গণমাধ্যমকে আরও প্রাণবন্ত এবং সমৃদ্ধ করবে। আন্তর্জাতিক নারী দিবসের পরিশেষে উপলক্ষে আমি সকলকে একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাই, যেখানে প্রতিটি নারী নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময় জীবনযাপন করতে পারবে, যেখানে নারী ও পুরুষ সমানভাবে মানবতার অগ্রযাত্রার অবদান রাখবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে আমি শেষ করতে চাই, যেখানে নারীর মুক্তি সেখানেই সমাজের মুক্তি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরেকটা কথা বলি, আমার আরেকটা বোন বলে গেছে যে এখানে নারীদেরকে কেন বারবার হাইলাইট করা হয়, কেন ওয়াই উইমেন্স ডে আমরা পালন করি। প্রতি বছর 365 দিনই উইমেন্স ডে। যদি নারীরা, আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেকে কিন্তু সংসার সামলিয়ে আপনার ছেলে মেয়েদেরকে সামলিয়ে সব কিছু টেক কেয়ার করে এখানে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করতে এসেছেন। তো নারীদের দিন 365 দিনই আমরা শুধু চাই যে নারীরা, কারণ এখানে নারীদেরকে সমস্যাটা কি, আমি একজন নারী হিসেবে যেটা বুঝি, একই পজিশন। এটা আমার ভাইরা একটু বলে গেল, আমি সম্মানের সাথে আপনাদের সাথে একটু দ্বিমত করি। নারীরা নারীদের শত্রু না, একই পজিশন, কিন্তু সেই পজিশনটা অ্যাচিভ করার জন্য আমার একটি বোনকে 2 গুণ বা 3 গুণ কাজ করতে হয় শুধু প্রমাণ করার জন্য সে একই পজিশনের জন্য সে যোগ্য। কিন্তু বায়োডাটা বা সিভি কিন্তু তার অনেক বেশি ভালো ওই তার পুরুষ কলিগের চেয়ে। সেটাই বাস্তবতা। সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং রাজনীতির ক্ষেত্রে যদি আমি বলি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটা হচ্ছে যে তৃণমূল থেকে আমাদের ক্ষমতায়ন হতে হবে। শুধু আমি বা আরেকজন বা 3-4 জন বড় জায়গায় আছে সেইটা কিন্তু নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করে না। সেটা ইতিহাস থেকে আমরা দেখেছি। এই ঐতিহাসিকভাবেও আমাদের নারী নেতৃত্ব আমরা বিগত দিনে দেখেছি। কিন্তু নারীর ক্ষমতায়ন তৃণমূল থেকে যদি করতে হয়, তৃণমূল থেকে ক্ষমতায়ন করতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা
আমি মাঠের কর্মী, আমি মাঠে কাজ করি, আমি জানি আমরা প্রত্যেকটা তৃণমূল থেকে যদি আমরা নারীদেরকে ক্ষমতায়ন করতে পারি, নারীদেরকে উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, ওয়ার্ডের মেম্বার নির্বাচন, সব নির্বাচন যদি নারীদেরকে আমরা সুযোগ দিই, তাহলে আমরা পার্লামেন্টে ডিরেক্ট ইলেকশনে আরও অনেক বেশি নারী ভবিষ্যতে দেখতে পারবো। আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। অনুরোধ করছি আমরা পুরুষরা এখন সরে যাব, প্রধান অতিথির সাথে অন্য নারীরা ছবি তুলবেন। এই মুহূর্তে স্টেজে কোনো পুরুষ থাকবে না, শুধু নারীরা থাকবে। তুমি আস্তে আস্তে ঢুকিও, ভিতর ঢুকো, ভিতর।